সংশোধন করে দিই, উনি জানেন না বলেন নাই, উনি বলছে এরকম হওয়ার কথা না, এরকম হওয়ার কথা না। ওকে, প্রথমত এটার উত্তর শ্রম উপদেষ্টা দিতে পারে, কিন্তু আমরা যতটুকু মনে করি যে এখানে আসলে পুরোটাই একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছে, এবং যেগুলো আমাদের দুই পক্ষের একমত ছিলাম না সেগুলো সরকার তার দায়িত্বে, সেটা আমরাও বলেছিলাম যে তারা সিদ্ধান্ত নেবে। ফলে আমরা কিন্তু 20 জনের পক্ষে সবসময় ছিলাম, সব সময় লিখিতভাবে ছিলাম, এবং এখানে ইউনিয়ন কত হবে সেগুলো নিয়ে আমাদের পজিশনগুলো আমরা লিখিতভাবে দিয়েছি, এবং শেষ পর্যন্ত আমরা কিছু জায়গায় কিন্তু এই জায়গায় কি আপনি আপনার মন্তব্য শুনে একটু লিমা, যে যেটা মোহাম্মদ হাতেম বললেন, এমনকি শহীদুল ইসলাম বাবুলও বললেন যে খুব সহজে ট্রেড ইউনিয়ন হওয়া, আমাদের কাছে যেটা মনে হয় যে আমরা তো আসলে শ্রমিক পক্ষ থেকে আমাদের মতামতটা দিয়েছি, এবং আমরা মানে বুঝতে পারি যে আসলে এক বছরে অনেকগুলো, যে আমরা 124টা ধারা নিয়ে কথা বলতেছি, আরো অনেকগুলো বিষয় আছে, এগুলো চাইলেই রাতারাতি হয়ে যাবে না, এবং আলাউদ্দিনের আশ্চর্য পদ্ধতি বাংলাদেশ শ্রম খাত সব বদলাই যাবে না, কিন্তু যতটুকু হয় ততটুকু যাতে আমরা আগাতে পারি, একসাথে কাজ করতে পারি, সেটাই আমরা চেয়েছি। তো সেই জায়গা থেকে আমাদের প্রস্তাবনাগুলো আমরা আলাদা আলাদা ভাবে আমাদের দিয়েছিলাম। তা আমরা মনে করি না এখানে খুব ষড়যন্ত্র, কারণ আমরা যখনই আন্দোলন করি, যখনই কোনো দাবি দেই, সেটা বাস্তবায়ন হয় বা না হয়, আমরা সবসময় শুনছি আমরা নাকি ষড়যন্ত্র করতেছি। শ্রমিক হিসেবে আমাদের পক্ষেও আমরা শুনছি আমরা চাই না হচ্ছে মানে বাংলাদেশের শিল্প বিকশিত, এই ধরনের মানে গল্পগুলো আমরা সবসময় শুনি। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এখানে আসলে আমাদের যে 20 জনের বিষয়টা আসছে, এখানে আমরা যা চাইছিলাম তাও যে হুবহু হয়েছে তা কিন্তু না, কিন্তু যতটুকু হয়েছে আমি মনে করি এটা নিয়ে আমরা একটা চর্চা শুরু করতে পারি। আর হাতেম ভাইরা যে প্রস্তাবগুলো করছেন, যা আপত্তি জানাচ্ছেন, সেগুলো জানানোর রাইট ওনাদের আছে, ফলে সেই রাইট অনুযায়ী সামনে সরকার সিদ্ধান্ত নেবে কি করবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত অধ্যাদেশটা আছে ততক্ষণ পর্যন্ত এটা মানে আইন হিসাবেই থাকবে আগামী সংসদ হওয়া আগ পর্যন্ত, তখনও সুযোগ থাকবে ওনাদের কথা বলার, এবং এটা তো একটা চলমান প্রক্রিয়া, ফলে এটা তো আজকে হয়েছে মানে এটা আর কখনো কোনো কিছু চেঞ্জ হবে না সেরকম না। কিন্তু আমরা মনে করি যে যতটুকু হয়েছে এই 20 জনে হওয়াতে শ্রমিকদের কথা বলার জায়গাটা তৈরি হবে, এবং এখানে একটা সিভিল ইলেকশন হয়, শ্রমিকের কথা বলার জায়গা হইতো না, অবশ্যই হইতো, কিন্তু আমাদের শ্রমিকরা যেহেতু 20 থেকে শুরু প্রতিষ্ঠানে, সেই জায়গা থেকে আমরা মনে করি যে 20 থেকে 50 যদি 20টা না থাকতো তাহলে 20-এর শ্রমিকরা কোথায় যেত, সেটাই আমাদের যুক্তি ছিল। এবং উনি যেমন বললেন শ্রমিকরা কেউ কেউ এটা নিয়ে একমত হচ্ছে, আমরা কিন্তু মালিক পক্ষেরও কারো কারো মানে ব্যক্তিগতভাবে কথা বলে দেখেছি, ওনারাও কেউ কেউ কিন্তু এটা এই 20 জনের বিষয়ে শেষ পর্যন্ত আমাদের সাথে পজিটিভ ছিলেন। এখন এটা করলে ধরেন 20 জনে যদি করে, শুধু 20 জনে না তো 20, 40, 100 এভাবে স্ল্যাব করা, এবং যখন একটা প্রতিষ্ঠানে 5টা ইউনিয়ন হবে তখন তারা ইলেকশন করে তারপরে কিন্তু সিবিএ হয়ে দল কষাকষি করবে। আমি স্ল্যাব নিয়ে যে কনফিউশন বা যে আপত্তি জায়গা আছে সেটা নিয়ে আমি সম্ভব হলে শুনবো আপনার কাছে আরেকবার, কিন্তু আমার একটি ছোট প্রশ্ন আছে তাসলিমা লিমা আপনার কাছে, সেটা হচ্ছে আপনারা যখন এই শ্রম আইন সংস্কার করছিলেন, যখন বসেছেন, তখন কি গার্মেন্টসে আমরা অনেক শ্রমিককে পুড়িয়ে মরে যেতে দেখি, এবং তাদেরকে নামকাওয়াস্তে একটা কম্পেনসেশন দেওয়া হয়, কর্মপরিবেশ নিয়ে কি কোনো নীতিমালা বা কোনো সংস্কার আপনারা দাবি করেছেন কিনা? ধন্যবাদ আপনাকে, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি মনে করি যে একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যাদেশ হয়েছে যেটা হচ্ছে লাইসেন্স নবায়নের। সেই লাইসেন্স নবায়নটা আগে ছিল প্রতি বছর, এখন সেই লাইসেন্স নবায়নটা হয়েছে 5 বছর। আমাদের কিন্তু একটা শঙ্কা ছিল যে ধরেন তাজরিন হচ্ছে, রানা প্লাজা হচ্ছে, তাহলে যদি তদারকি না হয় তাহলে আসলে 1 বছর পর পর হলে তো 5 বছর পরে হলে তো লম্বা সময় হয়ে গেল, কিন্তু সেটা কিন্তু মালিক পক্ষের জন্য আবার একটা সুবিধা তৈরি হয়েছে ওনাদের জন্য। আমরা এটাও বলছিলাম একটা ওয়ান স্টপ সার্ভিস দরকার, যেটার মধ্য দিয়ে আসলে যে কেউ এই নবায়ন বা লাইসেন্স এই জিনিসগুলো পাবে, এবং কলকারখানা অধিদপ্তর যারা হচ্ছে তদন্ত করবেন তাদের তদন্তগুলো যাতে কারখানার শুধু বিল্ডিং এর না, পাশাপাশি একটা শ্রমিকের নিয়োগপত্র আছে কিনা, নিরাপত্তা আছে কিনা, ওই জিনিসগুলো যাতে তারা তদন্ত করতে পারে। দেখা যায় যে এই তদন্তগুলোর যে জায়গা সেখানেও অনেক সময় কিন্তু করতে পারেন। এখন আমরা কখনো ডাইফকে দোষ দেই যে এরা মানে এই ডাইফের যারা তদন্ত করতেছে তারা ভালো না, এখানে একটা নানান কখনো আমরা দলকে অভিযোগ করি, কিন্তু আমার কাছে মনে হয় পুরো সিস্টেমের যে করাপশন, যেটা গত 15 বছরে আমরা দেখছি, যেটা থেকে আমাদের কোনো মন্ত্রণালয় যে মুক্ত হবে থাকতে পারছে সেটা না, সেটার জন্য রাজনৈতিক দলের একটা দায়বদ্ধতা, জবাবদিহিতার ব্যাপার। তারা আইন তৈরি করেন, তারা পার্লামেন্টে যান, এবং সেইখানে এই যে শ্রম খাতে, শ্রম যেটা বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত, সেই অধিদপ্তর, সেই মন্ত্রণালয় কিন্তু সবচেয়ে বেশি উপেক্ষিত দেখা যাবে। তো সেই জায়গাগুলোতে কিভাবে সিস্টেমের করাপশন দূর করা যায় সেগুলো আমরা আশা করছিলাম, সেগুলো কিন্তু আমরা ওইভাবে আইনের মধ্যে যে পাইছি বলা যাবে না। আদালতের সংখ্যা বৃদ্ধি করা, আদালতকে এমন একটা জায়গা নিয়ে যাওয়া যাতে শ্রমিকরা হয়রানি না হয়, সেখানে একটা সুবিধা পায়। চেয়েছিলেন কিন্তু পাননি কেন?
করতে পারলেন না কেন? সেইটা ধরেন শ্রম আদালতের সংখ্যা কম, সেখানে যে এই প্রক্রিয়াগুলোতে আইনগুলো চলে সেখানে আসলে মামলাগুলো দীর্ঘদিন ঝুলে থাকে। এই যে অনেকগুলো সিস্টেমেটিক পরিবর্তন আইনের মধ্যে দিয়েও করা সম্ভব ছিল, সেগুলো কিন্তু অতটা নজরে আসে নাই। তো সেই জায়গায় আমি মনে করি যে এইগুলোর বিষয়ে আমাদের সামনে কথা বলতে হবে, যে এই যে ধরেন একটা তো সুবিধা আমি বললাম যে ওনারা পেয়েছেন, কিন্তু আবার অন্য দিক থেকে আপনি ভাবতে পারেন যেটা আসলে কি আমাদের ক্ষতি হলো না লাভ হলো যে এই 5 বছর পরে হওয়াতে। তো সেই জায়গাগুলো আমার মনে হয় যে পুরো সিস্টেমের যে এই যে ফ্যাসিবাদী আমরা একটা ব্যবস্থার মধ্যে ছিলাম বলতেছি, সেই সিস্টেমে চেঞ্জ করা দরকার। আচ্ছা, আমাদের হাতে সময় খুবই কম। একটা কথা আমি বলি একটু, যেমন ধরেন অর্থনীতির ক্ষেত্রে যদি আমরা বলি, যেমন আমরা শুনি যে কন্টেইনারের অনেক জটিলতা হয়, যখন শিপমেন্ট করা হয় সেই শিপমেন্টের ওখানে মালিক পক্ষকে অনেক রকম পয়সা দিতে হয়, নানান কিছু করতে হয়, এরকম আমরা কিন্তু অনেক এটা কেন করতে হয় ওই জায়গাগুলো কিন্তু আমরা মানে আচ্ছা, আমার মনে হয় আমাদের সময় খুব কম। এই যে কন্টেইনার